যখন হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগের যে বাংলাদেশে যেভাবে তারা কাজ করতেছিল সেই বিষয়ে একটা আন্দোলন হচ্ছিল, তখনও সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং সেটার সাথে ঘোষণাপত্রের বিষয়টা অ্যাটাচমেন্ট ছিল। তো সরকার যে তরিকায় ঘোষণা পত্রটা দিল, উইদাউট এনি সাইনিং অফ এনি পলিটিক্যাল পার্টি অথবা জনগণকে সাথে নিয়ে, এটা কিন্তু বাংলাদেশের যে যারা রাজনৈতিক বিজ্ঞ মহলে যারা রয়েছেন তারা ভবিষ্যতে এটা ইতিহাসের পরম্পরা এটা তারা বিশ্লেষণ করবেন, কিন্তু এই জায়গাগুলো ঠিক ছিল না। তো ঠিক না থাকার কারণে স্বভাবতই, আর এটা একটা জায়গা ছিল, আরেকটা ছিল আমাদের দল থেকে যে প্রতিনিধি সেটা হলো আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব ওইখানে অ্যাটেন্ড করবেন, এবং আমাদের দলীয় কোনো কর্মসূচি ছিল না এবং অন্যান্য দলেরও কোনো কর্মসূচি ছিল না। ফলত আপনি যদি বিএনপি অথবা জামায়াতের চিন্তা করেন, ওদের যারা লিডারশিপ তারাই ওইখানে গিয়েছে, তাহলে বাকিরা কি? কেউ বাসায় শুয়েছিল, কেউ তার নিত্য যে কাজ করেছে, কেউ বাজার করতে গিয়েছে, কেউ হয়তো ফ্যামিলিকে টাইম দিয়েছে, কেউ অথবা অন্য জায়গায় গিয়েছে। তো আপনি কি তাহলে বলবেন যে বিএনপির যে স্থায়ী কমিটির ওই মেম্বার যারা রয়েছেন অথবা জামাতের যারা মজলিস শুরা সদস্য রয়েছেন, ওই প্রত্যেকটা ব্যক্তির খোঁজ খবর মানে ওই দিন কি ছিল? ওনারাও তো এখন দাবি করতেছে যে ওনারা তো গণ অভ্যুত্থানে ছিল এবং ওনাদের নেতৃত্ব নাকি না গণ না, জনাব অভ্যুত্থানে পাটোয়ারি, হয়েছে। জনাব পাটোয়ারি, আমি কিন্তু আমি আমরা অনেক সেখানে মনোযোগ দিয়ে শুনে আমরা আমি আমরা এইটাকে হ্যাঁ, বড়জোর বলতে পারি আমরা যে আপনি শাক দিয়ে মাছ ঢাকার ক্ষেত্রে আপনি খুবই দক্ষ। এখন আপনি অন্যরা কি করছে সেটা আপনি যদি কোনোদিন আমারে বলেন, আমার একটা সাংবাদিক হিসেবে আমার একটা প্রত্যাশা থাকলো যে এটা আপনি আমাকে আগে বলবেন যে 5 তারিখ আসলে আপনারা কেন গেছিলেন। এখন সেটা এখন আপনি বলতে না পারেন, সেটা তো অসুবিধা নাই, কিন্তু আচ্ছা, আমরা খালিদ ভাই, এটাতে আপনার কি চিন্তা হয়? আমার মনে হয় যে মানে আপনারা যে আমি যে আপনার ক্ষমতার কেন দ্বন্দ্ব গিয়েছিলাম? আমি আমি আমার হাইপোথিসিসটা বলি। আমি যে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে আপনাকে প্রশ্ন করছিলাম, আমার কাছে এটা একদম 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 যদি আপনি আমার মত জানতে চান, আমি মনে করি যে এটা আপনাদের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্ব। আপনারা মনে করেছেন যে সেখানে নাহিদ সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনারা মনে করেছেন যে সেখানে অন্য জাহি সাহেবদের আমন্ত্রণ জানানো হয়েছে, আপনাদেরকে প্রপারলি আমন্ত্রণ জানানো হয় নাই। সেই জন্য আপনারা রাগ করে সেই রাগটা দেখানোর মতো করে, এবং আপনারা জানেন বাংলাদেশে আপনারা পরিচিত, আপনারা যেখান দিয়ে যাবেন, বিমানবন্দর দিয়ে যেখান দিয়ে যাবেন, আপনার 100টা মাস্ক পরলেও লোকে আপনাদেরকে চিনবে, চীনের লোকে ধারণা করবে আপনারা কেন এখন কক্সবাজার যাচ্ছেন। এবং আমরা কিছু সাংবাদিক হয়তো আরেক পা আগায়া বাড়ায়া মিথ্যা কথা শুই না, ওটা হয়তো লিখবো, কিন্তু আপনারা এবং আপনারা প্রকাশ্যে এটা গিয়ে আপনারা একটা বার্তা দিতে চাইছেন, আমরা সবাই এই বার্তাটা পাইছি। ডক্টর সালাম, আমি মানে আমি দুঃখিত, আমার আওয়াজ আমি না, আপনি বললেন করে আবার দিচ্ছি। বললেন আবার আমার হ্যাঁ, গলার না আওয়াজটা জাস্ট একটু এই বাইরে এই যাওয়াতে ডক্টর সালামের কানে মানে লাগতেছে কথা, আমি না, আমি এখানে জাস্ট একটু অ্যাড করে জি দিচ্ছি। জি, এটা কোনো ক্ষমতার দ্বন্দ্ব, আপনার যে পারসেপশনটা রয়েছে এটা ভুল। এই পারসেপশনের জায়গায় আপনি সরে আসতে পারেন। এটা ক্ষমতার দ্বন্দ্ব না আমাদের ওকে, মধ্যে এই থ্যাংক ইউ। জায়গাটায়, অর্থাৎ আমাদের ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লিডারশিপের নাই। জায়গাটাতে আমরা যারা আছি ক্ষমতার দ্বন্দ্ব নাই আমাদের, আমরা এই জায়গাটায় মানে সবাই থ্যাংক ছাড় ইউ, দিয়ে মানে চলাফেরা খুবই করি খুবই আমরা। খুবই ভালো লাগলো শুই না। আচ্ছা, আমি একটু ডক্টর ফাহাম আব্দুল সালামের কাছে আসি, আমি আবার আসবো জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদের নিয়ে আমাদের অনেক আগ্রহ, অনেক প্রশ্ন, কিন্তু ডক্টর ফাহাম আব্দুল সালাম, আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম, জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সেই একমতের কারণ নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা যে আসলে একটা খুব মানে একটা একটা রেটরিকের অংশ, সেটা মনে হয় মোটামুটিভাবে এখন প্রতিষ্ঠিত। সুতরাং যেই জায়গায় সেটা আটকে থাকতেছে সেটা হচ্ছে যে 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 বিষয়ে ঐক্যমত্য হবে সেই বা ঐক্যমত্য হয়েছে অলরেডি, তারা কখন সেগুলি ইমপ্লিমেন্টেড হবে? এটা কি এখন হবে, নাকি বিএনপি যেরকম বলতেছে যে সেটা মানে পরবর্তী এখন তো হওয়ার কোনো উপায় নেই? এইটা নিয়েই কিন্তু আসলে লাগতেছে। আপনার কাছে কি মনে হয় যে এটা নিয়ে যদি একটা, যেটাকে বলে আমরা, একটা অচল অবস্থা সৃষ্টি হয়, সেটার রাজনৈতিক না মানে এখন তো পার্লামেন্ট নাই, এখন পার্লামেন্ট ছাড়া তো আপনি এগুলোকে কেমন করে আপনি মানে পার্লামেন্ট ছাড়া আপনি কিভাবে সংবিধানকে চেঞ্জ করবেন? মানে ইট ইজ আ রিডিকুলাস আইডিয়া, ইটস আ ভেরি ব্যাড প্রেসিডেন্স। না, কিন্তু পার্লামেন্ট ছাড়া তো সংবিধান চেঞ্জ হয় জনপ্রিয়ভাবে, যে যে কয়বার বাংলাদেশে জরুরি আইন হয়েছে, মার্শাল ল হয়েছে, বা একজন লোকের জন্য সংবিধান চেঞ্জ হয়েছে। এগুলো খুবই খারাপ জিনিস। কিন্তু উপায়টা কি? যদি উপায়টা ইজ ভেরি সিম্পল, বলেন তো উপায়টা কি? আপনাকে তিনটা পলিটিক্যাল পার্টি, লেটস সে বিএনপি 855টার মধ্যে 750টার মধ্যে রাজি হয়েছে, রাইট? এন্ড দে উড সে, প্রমিস করবে যে আমরা এই 750টা ইমপ্লিমেন্ট করব। যেই কটাতে সবাই রাজি হয়েছে সেই কটাতে সবাই মিলে ঠিক করবে যে আমরা, আমাদের প্রথম কাজ হবে কি, যে আমরা যখন গভর্নমেন্ট ফর্ম করব, পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই 750টা যে ইনক্লুশন সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব। বাকি যে পয়েন্টগুলো আছে যেগুলোতে
ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই, সেই ক্ষেত্রে আপনি ধরে নিবেন যে 3 পলিটিক্যাল পার্টি 3জনই বলবে যে সাপোজ আপনার 100টার মধ্যে সমস্যা আছে, রাইট, অথবা 50টার মধ্যে সমস্যা আছে, তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অফ দিস উই উইল ইমপ্লিমেন্ট দ্যাট, এবং আমরা এটাকে এমন ভাবে রিড করবো যে পাবলিক যাকে ভোট দেয় তার ম্যান্ডেট আছে ওই জিনিসগুলো তার মতো করে করা, যেই 50টার মতন বাদ আছে। কিন্তু যেই 750টা গভর্নমেন্টকে, 3টা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিস করতে হবে যে আমরা এই 750টা এই এতগুলো যেই সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না। ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট? আমরা অ্যাজ এ পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম। আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে, সেই প্রমিসটা আমাদের রাখতে হবে, এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি এটার জন্য ভোট দিবেন না আমাকে। এই কারণে আপনি যে সরকার দেখেন, জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে, এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যেই কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি, সেই 750টা ইউ প্রমিস, কিন্তু ঘটনা তো ঘটতে হবে পার্লামেন্টে। পার্লামেন্টে আপনি কি মানে যদি না যান আপনি কিভাবে এটা করবেন? না, আপনি ডক্টর সালাম, আমি এখানে 2টা প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলে আপনার কাছে একটু নিদান চাই। একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলো আমরা কিন্তু বিএনপিকে আগে দেখছি, আমি একদম স্পষ্ট মনে করতে পারি যে 2001 সালে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সব কিছু নিয়ে রেডি ছিলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সেই সময়কার আইন উপদেষ্টা, কিন্তু তাকে জানানো হয়েছিল যে এটা বিএনপি গভর্নমেন্টে গিয়ে এটা করবে, পার্লামেন্টটা করবে, 5 বছর এটা করে নাই, ফ্যাক্ট রিমেন্স। এখন আমি যদি 90-এর গণ আন্দোলনের তুলনা দেই, যেই তুলনা আপনি অনেকবার দিচ্ছেন, আপনারা আমি শুনি, সেইটার ক্ষেত্রেও সেটা আসলে করতে পারে না। এখন বিএনপি ক্ষমতায় গিয়ে যেগুলির ব্যাপারে একমত হয়েছে সেগুলি যে করবে, সেইটা আমরা মানে এত বড় নদীতে আমরা নৌকাটা বাঁধবো কেমনে? মানে আমরা তো আর এটা বিশ্বাস করতে পারি না। মানে what is your other option? আর দ্বিতীয়টা আদার অপশনটা বরং আমি নিদানটা আপনার কাছে। আর দ্বিতীয়টা হইলো যে বিএনপির ক্ষেত্রে যদি আমি দেখি, এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে, তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্যই এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না, এটা তো বিএনপির জন্য রাজনৈতিকভাবেও খারাপ। এখন আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই, তাইলে এটা একটু মানে কেমন শোনায়। না, আপনি তো লিগ্যাল টুলটা নাই, মানে আপনি তো আমরা তো ওই যে যেটা ভূতাপেক্ষ বা রেট্রোস্পেক্টিভ বলি না, ওরকম ভাবে তো আমরা করতে পারি। আমরা তো করছি আসলে 17টা সংশোধনী আমাদের সংবিধানের, খারাপ উদাহরণ কিন্তু আছে তো। ইটস এ ভেরি ব্যাড থিং। দেখেন, আমি আপনাকে একটা কথা, আমি একটা জেনুইন ওপিনিয়ন বলি আমার, যে বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগের মতন যদি একটা বিরোধী দল থাকে, এবং যদি এনসিপি, বিএনপি কিংবা জামায়াত ইসলামী ওই ধরনের বিরোধী দল হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি সামনে আগাবে না। একটা ডেমোক্রেসি হচ্ছে কি অনেক বড় ব্যাপার হচ্ছে কালচার। ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জেন্টলম্যানস এগ্রিমেন্ট। আপনি যদি সারাক্ষণ ঝগড়ার মোডে থাকেন, আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না, নাথিং। কারণ কথা হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন, কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন, এটা কিন্তু এসেনশিয়ালি একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন। এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে, মানে আপনি তো প্রথম স্টেপ হয় ডিস্ট্রাস্ট, আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন না, এটা গ্যারান্টিড। এবং আমি মনে করি যে 2001 সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না, রিয়ালিটি হ্যাজ চেঞ্জড। ঠিক সেভাবে 2001 সালের জামায়াত ইসলামী এখনকার জামায়াত ইসলামী না। এবং আমি মনে করি না যে যেই প্রমিস গুলো, মানে যেই ব্যাপারগুলো ঐক্যমত হয়েছে অলরেডি, সেগুলো ইমপ্লিমেন্ট না করার কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু ডক্টর সালাম, আপনার কাছে মনে হয় না যে এই যে লিগ্যাল যে কোনো টুল নাই, বা লিগ্যাল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে, এইটা কেন? মানে লিগ্যাল টুল যদি না থাকে, আমরা যদি এটা জোর করে করি, এটা যদি খারাপ একটা প্রেসিডেন্স হয়, এটা তো এনসিপিরও বোঝার কথা, এটা তো জামাত ইসলামীরও বোঝার কথা। এনসিপি বা জামাত ইসলামী লিগ্যাল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে, বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য, সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন? ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা, ইট ইজ অ্যাবাউট হচ্ছে আপনি যদি দেখেন NCP is not going to form the government. That is the reality.
মানে আমরা অনেকভাবে বলতে পারি, বাট রিয়ালিটি এরকমই। এখন এনসিপি যারা গভর্নমেন্ট ফর্ম করবে না, তাদের জন্য অনেক ধরনের কথা বলা সম্ভব। যখন আপনি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট রান করবেন, তখন আপনি খেয়াল করবেন যে অনেক জিনিস কাজ করা যায় না। আপনি সরকার যদি ফর্ম করতে না হয়, তাহলে আপনি বলতে পারেন ইন্ডিয়াকে খায়া দাও, ভাঙ্গা দাও, সবকিছু। কিন্তু যখন আপনি অ্যাকচুয়ালি রান করবেন গভর্নমেন্ট, দেন ইউ সি দ্য রিয়ালিটি ইজ ডিফিকাল্ট। হ্যাঁ, তো আপনি বিএনপি যেহেতু মনে করছে আমরা দল ফর্ম করব, তার যে ভিশন সেটা হচ্ছে কি আমাকে নিয়মের মধ্যে থেকে চলতে হবে, এবং দিস ইজ সামথিং দ্যাট উই শুড অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট, যে আপনি যেটা নিয়মের মধ্যে থাকাটা খুব জরুরি একটা জিনিস। না ডক্টর সালাম, আমি একটু ভাঙ্গা বলি, মানে ধরেন আপনার থেকে ধার নিয়ে বলি, আপনি 749টা বিষয়ে আপনি একমত হয়েছেন, এখন 749 বিষয়টা আপনি করবেন। এখন এইটা আপনি এনসিপি এবং জামায়াত ইসলামের দাবি কিন্তু সরল, ওরা বলতেছে যে আপনি এটা প্রমিস করেন বা এটা নিয়ে এখনই করেন। হ্যাঁ, এখন আপনি এটা প্রমিস করতেছেন যে এটা আপনি করবেন, এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমনি চাইতেছে এমনি চাইতে করতে, তারপরে গিয়ে আপনি সরকার গঠন করলেন, তারপরে এটা আপনি মাইনে নিতে, আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার। যতটা অসুবিধা হচ্ছে জি জি বলেন। আমি তো যতদূর জানি যে প্রমিস তারা করবে, প্রমিস, কিন্তু তারা প্রত্যেকটা প্রমিস করবে না। যেই কয়টা বিষয় তারা ঐক্যমতে পৌঁছেছে সেগুলো তারা প্রমিস করবে, এবং ওই কয়টার ব্যাপারেই কথা হইতেছে, কিন্তু ওই কয়টার ব্যাপারে না। এখন ব্যাপারটা হচ্ছে কি যে বিএনপি প্রমিস করতেছে যে এই কয়টা তারা করবে, কিন্তু তারা আবার পাশাপাশি বলতেছে আমরা ইমপ্লিমেন্ট করব নতুন সরকার আসার পরে। এইখানে আমাদের মধ্যে একটু সন্দেহ দেখা দিচ্ছে। আমরা মনে করতেছি যে there is no other way। আমি তো দেখি না যে আপনি কিভাবে কাজটা করবেন, কারণ আপনি তো পার্লামেন্ট যদি না থাকে, আমি প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে করে নিব এটা, এখন পরে পার্লামেন্টে এটা ঠিক করে নিব, পরে পার্লামেন্টে ঠিক করে নিব। অর্ডিন্যান্স, ইটস জাস্ট অ্যান অর্ডিন্যান্স। হ্যাঁ, অর্ডিন্যান্স করে আমি বদলাই নিব, কি আর সংবিধান একটা বই খাতা, আমি এটা অর্ডিন্যান্স দিয়েই করে নিব, পরে গিয়ে পার্লামেন্টে গিয়ে এটা ঠিক করব। দেখেন, অর্ডিন্যান্সের আমি জানি না, অর্ডিন্যান্সের তো সানসেটিং হয় সম্ভবত, মানে 5 বছর 6 বছর পর। এখন যদি সানসেটিং, আমি ঠিক বাংলাদেশের সময়টা জানি না, মানে এক্স্যাক্টলি কখন সানসেটিং হয়। এখন সাপোজ আপনি একটা অর্ডিন্যান্স করলেন, আমি এটা পার্লামেন্টে মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন অ্যাজ অপোজ টু লিগ্যাল ডকুমেন্ট। আমি ঠিক উল্টাভাবে দেখি। আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা, এইটার যে ওজন, সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের থেকে অনেক বেশি। এবং ওই জায়গাটায় যদি আপনি বিএনপি কে বলেন কিংবা জামায়াত ইসলামীকে বলেন এবং এনসিপি কে বলেন, তিনজনকে যদি বলেন যে আমরা ঐক্যমত্যের জায়গাটা আমরা তিনজনই প্রমিস করবো যে এই কয়টা জায়গা যেই ক্ষমতায় আসুক। ডক্টর সালাম, আমি প্রবলেমটা কোথায় দেখি জানেন? আপনার কথা থেকে বলি, আমি প্রবলেমটা দেখি এনসিপি এবং জামাত ইসলাম কিন্তু মনে করতেছে তারা সরকার গঠন করবে না, সরকার গঠন করবে হচ্ছে বিএনপি। সেজন্য বিএনপির প্রমিসটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লিগ্যাল ইনডাইটমেন্ট। এখন আপনি যদি এটা না করেন, এনসিপি এবং জামাত ইসলামের এটা ভাবার যথেষ্ট কারণ আছে। বিএনপি যখন 270টা বা 170টা বা 151টা সিট নিয়েও আসবে, তখন ও এটাকে পিছাতে থাকবে, বলবে না, করবে না, নানা কারণ দেখাবে, মানে করতে পারে আর কি ইচ্ছা করলে। কোর্স করতে পারে, এবং যদি বিএনপি করে, বাংলাদেশের মানুষ বিএনপির এগেইনস্টে যাওয়া উচিত। দিস ইজ বাংলাদেশের মানুষ তার এনার্জি নাই। 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টে এত রক্ত দিয়ে আর এনার্জি নাই তো। দমে গেলে চলবে না, তো সারা জীবন আমরা এগুলিই করতে থাকবো। আচ্ছা যাও ডক্টর সালাম, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু প্রশ্নটা করে রাখতে চাই, আপনি যদি এর পরে একটু জবাব দেন, মানে আমরা আবার একটু জনাব পাটোয়ারির কাছ থেকে হয়ে আসার পর জবাব দেবো, আপনি শুরুটাও করতে পারেন। সেটা দেখলাম যে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে বিএনপি নেতাদের দ্বিতীয় প্রজন্মকে দিয়ে একটা প্রেসার গ্রুপ তৈরি করে আসলে বিসিবি নির্বাচনী বৈতরণী পার হতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, কিন্তু সরকারের কর্তৃত্ব ব্যবহার করে মূলত সেইটা আবার ঠেকালেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপি ক্ষমতা হলে যে দেশে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ, স্বজনপ্রীতি, পরিবার তত্ত্ব কায়েম হবে,
বিএনপি নেতাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের খবরদারি বাড়বে, সেই আলামত কি স্পষ্ট হলো, নাকি বিসিবির উপরে যে সরকারের কন্ট্রোল বেশি, অর্থাৎ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কন্ট্রোল বেশি, সেইটা প্রতিষ্ঠিত হলো? আপনি এটাকে দেখতেছেন কিনা, দেখলে কিভাবে দেখতেছেন? মানে এটার মধ্যে একটা পুরোপুরি স্পোর্টস মিশ্রিত, এটার মধ্যে একটা পুরোপুরি হার জিত আছে। এই মুহূর্তে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া 2-1 গোলে এগিয়ে আছেন বলে মনে হচ্ছে আমার কাছে। আমি উত্তর দিব না, একটু যদি শুরু করেন আর কি। আমি মানে এটা যে ইন্টারনাল পলিটিক্স, সেখানে কমেন্ট করাটা ঠিক হবে না। ইন্টারনাল পলিটিক্সটা কি, কারণ আমি এই ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে আমি এটার বিভিন্ন ধরনের খবর শুনি এবং আমি অ্যাকচুয়ালি শিওর না যে ইন্টারনাল পলিটিক্সটা কি। তবে একটা বিষয় হচ্ছে কি, যে মানে বিএনপির ব্লেসিং নিয়ে যারা এখানে আসতে চাচ্ছে, আর অন্যদিকে হচ্ছে সজীব ভুঁইয়া, এদের মধ্যে একটা টাসেল আছে। এবং এই টাসেলটা, তবে একটা কথা কি, যে তামিম তো কোনো বিএনপি নেতার সন্তান না, কিন্তু সে বিএনপির ব্লেসড, বিএনপির তার প্রতি মানে ব্লেসিং আছে, সে দলও করেন। এখন কথা হচ্ছে যে এই যে টাসেলটা, এই টাসেলটা এইভাবে না দেখে আপনার একটা জিনিস দেখা দরকার। মানে আমি তো একজন আউটসাইডার, আমি আউটসাইডার দেখি যে মানে বিসিবির মতো, মানে বাংলাদেশের যে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে প্রফেশনাল কারা, মানে কার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স আছে, আমার কাছে তো মনে হয় যে তামিম ইকবালের অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স আছে। মানে হি নোজ প্রবাবলি মোর দেন এনিওয়ান এলস কিভাবে ক্রিকেট রান করা উচিত, সম্ভবত, আই এম নট শিওর। ওকে, তো আমার কাছে মানে অ্যাজ এ ক্যান্ডিডেট হি ইজ নট এ ব্যাড ক্যান্ডিডেট। ইয়া মেবি, কিন্তু জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নিয়ে আমরা আরো আলোচনা করব। মানে আমাদের একজন দর্শক বলছেন যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া 2-0 গোলে এগিয়ে আছেন, এটাও আমি হয়তো মেনে নিতে পারি। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যাই একটা প্রশ্নে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে যেহেতু আজকে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করতে হবে, অনেকগুলি বিষয়ে প্রশ্ন করা হবে, আমাদের সবচেয়ে বেশি যেটা নিয়ে গত কিছুদিন আলোচনা হয়েছে, যেটার সাথে রাজনীতির সম্পর্ক নাই কিন্তু আপনার সম্পর্ক আছে, সেই সম্পর্কে আপনাকে একটু প্রশ্ন করি যে শোনা গেছে মানে কি, এটা একটা পত্রিকায় রিপোর্টই করে ফেলেছে যে আপনি এবং আপনার এক সঙ্গী প্রফেসর আসিফ নজরুলের বাসা থেকে ছাগল নিয়ে গেছিলেন। এটাকে চুরি বলবো কিনা আমি জানি না। তারপরে হচ্ছে যে আপনারা এটা কেটে কুটে খেয়ে ফেলছেন, আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লিখে পাঠাইছেন যে চুপ্পুর বা রাষ্ট্রপতির পদত্যাগ চাই। এই ব্যাপারটা আসলে কতটা সত্য, মানে ইজ ইট ট্রু? আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকম ভাবে দেখতেছেন কেন, ওদের বয়সটাও তো দেখবেন ভাই। মানে আমি জানি না, মানে আপনি এটা একটু কিভাবে বলবেন আমাকে একটু বলে। তো আমাদের প্রশ্নও রয়েছে আপনার বক্তব্য নিয়েও, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে, এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে, এবং বাংলা আউটলুক রান দা বাংলা আউটলুক, এটা আমরা ভালো করে জানি, চিনি, এবং সাংবাদিক মহলে সবাই জানে। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না, বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে। আমিও আরো কিছু গল্প শুনেছি, এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগল কাণ্ড, ছাগলটা নাকি হলো, কেউ বলে যে এটা ডিজিএফ এর গিফট ছিল, আবার কেউ নাকি এটা বলে যে গিফট ছিল। আপনি নতুন গল্প বলার আগে আপনি বলেন যে আপনি এটা করছেন কি করেন নাই, নতুন গল্প আমরা শুনবো না। আমি ওই গল্পতে আসতেছি। প্রথমত হলো যে এই মানে যারা ছাগল যে কাণ্ড, তো অনেকগুলা গল্প আছে, তবে কিছু গল্প মানে আমি মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা এই রিলেটেড কাজে ছিল, তো জিজ্ঞেস করছিলাম যে কেন, বললো যে ওর কারণে চুপ্পুটাকে পদত্যাগ করার যায় না বা কোনো কিছু, এটা খুব ছিল। আর আবার অনেকে বলতেছে যে আমি সবসময় সবাইকে বলেছিলাম যারা উপদেষ্টা আছে, কোন একটা প্রসেসের মাধ্যমে করতে হবে। মানে কেউ যদি কোনো খারাপ কাজ করতে হবে, সেটার একটা লিগ্যাল প্রসেস থাকতে পারে, ইথিক্যাল প্রসেস বা সোশ্যাল ভ্যালু, সব প্রসেসের মধ্যে থাকতে হবে। তো আমি অনেকগুলা গল্প শুনেছিলাম, কিন্তু বাংলা আউটলুক যেটা করেছে এটা টোটালি এই স্টোরিটাকে স্পয়েল করে দিচ্ছে আর কি। সেটাতে আমার নামটা এনে, কিন্তু আমি এটাতে কোনো মানে এটাতে আমি কোনো কমেন্টও করি নাই। কিন্তু জনাব রশিদ আবার বলছেন যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে, এইটা আবার কেমনে হলো? এটা সেই কমেন্ট করতে পারে, মেবি হি ওয়াজ এনগেজড, বাট কিন্তু সেটা নিয়ে আমাকে বারবার ফোন দিতেছিল, তখন আমি মনে হয় বিদেশে ছিলাম। আমি এটা নিয়ে কোনো কমেন্টও করি নাই, এবং আমি ওই ফুল যে স্টোরিটা, আমার এটা দেখে অনেক হাসি পাইছে, এটা আমার ফুলটা মানে সত্য না,
তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে, এটা সত্য, এটা আমি শুনেছি। এবং সিরিয়াসলি হলো সিরিয়াসলি আপনারা হ্যাঁ প্রফেসর হ্যাঁ আসিফ নজরুলের ছাগল আইনা রান্না বান্না করে খাই ফেলছেন? এটা কি ওনারে একটা মানে শিক্ষা দিতে, মানে ইয়া করতে, মানে কি করতে, মানে you did that? এটা অনেকের এটা এটা আমি এটা মনে করছি অনেকে যে মনে এটার করে মধ্যে যে একটা রেটরিক আছে, মানে এটা এটা অনেকে এটা এটা কি অনেকে মনে সত্যি করে বলে না? যে এটা, হ্যাঁ এটা অনেকে মনে করে যে আহ আসিফ স্যার হয়তো এটার মাধ্যমে একটু শিক্ষা পাবে। আবার এটা অনেকে মনে করে যে আহ ঠিক আছে, ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন। পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগলও কিনে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে উনি সিরিয়াসলি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল, তো ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই, এই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই। আচ্ছা, সো আমার তো এটা আসলে আমার এটা তো আসলে আমি প্রচন্ড ভালো কৌতূহল করে হচ্ছে, বলতে পারবো না। আউটলুকটা হ্যাঁ আসলে কারা চালায়? আমি তো ডক্টর সাইমুম পারভেজ এটা চিনি, ডক্টর সাইমুম পারভেজ এর প্রধান সম্পাদক, রাইট? হ্যাঁ এটা ফাহাম ভাই ভালো বলতে পারবে। না না, আপনিও তো মানে ভালোই বলতে পারবেন, আপনি শুরু করছেন। ডক্টর সালামকে জিজ্ঞেস করবো পরে, মানে কারণ ডক্টর সাইমুম পারভেজ আমি অনেকদিন ধরে চিনি, আপনি উনি খুবই আপনি সজ্জন না এবং না এগুলা আসলে জি এটা তো বিতর্গত, ধরেন যে মানে ঠিকানাকে চালায়, বাংলা আউটলেটকে চালায়, কোন মিডিয়াকে দখল দিচ্ছে বা কিভাবে আছে, এটা সবাই জানে। কিন্তু এগুলো আমি পাবলিকলি আনতে চাই না, কারণ পলিটিক্যাল ভিতরে এত ন্যাস্টি জগৎ, মানে আর বাংলাদেশের মানুষ আসলে মানে পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি থুতু নিক্ষেপ করবে। তো এটা পিপলে উইল ডিসকভার হোয়াটস হ্যাপেনিং দ্যাট। আমি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলি, পলিটিক্যাল যারা পার্সন, বিজ্ঞজন যারা নিজেদেরকে দাবি করে বর্ষিয়ান পলিটিশিয়ান, তারা বলে যে ওরা বাচ্চামি কথা বলে, মানে থাকে না বিতর্গত কিছু বললে ওরা মনে করে যে না 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 আমাদের হলো ভিতরের যে খবর ঠিক আছে, এগুলো বাহিরে আমরা চলে আমরা গেলো। আপনার সত্যি কথায় কথা, আসি, বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার, আপনার কথায় আসি, যে কারণ কালচার হচ্ছে গুলো যে খাওয়া দাওয়ার চলতেছিল কথা এগুলো অনেক তো শুনলাম ভালো এবং না। আমি পুরা ব্যাপারটা মানে একটু ভিজুয়ালাইজ করতে পারতেছি, কারণ প্রফেসর আসিফ নজরুলের বাসা যেখানে, তার ছাগল পাশে খুব আগুন গুরুত্বপূর্ণ জ্বালানো কিন্তু হচ্ছে, বাংলাদেশে। রান্না করা হচ্ছে। জি, এইটা ছাগল খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে। ছাগল খুব গুরুত্বপূর্ণ, এক্স্যাক্টলি হয়তো ছাগলই একটা গুরুত্বপূর্ণ, সরকার না পড়ে না গেছে না ছাগল। হয়তো ছাগলই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে ছাগল গুরুত্বপূর্ণ না, গরু বা গাড়ি একটা গুরুত্বপূর্ণ ছিল। সরকার পড়ে গেছে একটা পড়ে ছাগল। যাওয়া শুরু হয়েছিল ছাগল দিয়ে, এটা বোধহয় ডক্টর সালামের মনে হয়েছে যে ওই যে মতিউর রহমানের ছাগল। Yes, আচ্ছা, হাওয়েভার কিন্তু আমি একটু জনাব নাসিরুদ্দিন না, পাটোয়ারি, তবে আমি এটা ডিরেক্ট সব কিছু বলতে পারবো না, কারণ আসলে আমি তো উপদেষ্টা না, আর মন্ত্রী পাড়ায়ও আমি থাকি না। হ্যাঁ এটা আসলে পাড়া প্রতিবেশী যারা উপদেষ্টা আছে ওনারা ভালো বলতে আমি অবশ্যই এই পারবে। প্রসঙ্গে আসবো। অথবা অথবা আসিফ নজরুল স্যারকেও আপনারা আসিফ নজরুল স্যারকেও জিজ্ঞেস করতে পারেন কি বা কি। ইয়া, হুম। আসলে তবে ঠিক ওই আছে। বাংলা আউটলুকে আসিফ নজরুল স্যারের তো খুব ভালো সম্পর্ক সাইমুম ভাইয়ের সাথে, উনি তো আসিফ নজরুল স্যারের কমেন্টটা নিল হয়তো বা ভালো হতো, তখন হয়তো বা এটা একটু ক্রেডিবিলিটি হতো। হ্যাঁ। সো এটা আসলে আপনার আজকে যে কমেন্ট, সেই কমেন্ট পাইলেও একটু ক্রেডিবলি হইতো, আপনাকে পায় নাই, তাদের এটা হয়েছে। কিন্তু আমি জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি, আমি মনে করি যে আপনি যেহেতু কমেন্ট দিতে না, আসিফ স্যার যদি কোনো কমেন্ট করে, হ্যাঁ। যদি এই ধরনের হ্যাঁ। কোনো বিষয় আসে, এটা হলো মুক্তাদির রুমিও ভাই মুক্তাদির যদি একটা রশিদ ভাই রুমিও ভাই একটা গল্পই বলতে পারেন, যদি এটার যে ওনার আছে অথবা যাকে নিয়ে এই কথাটা আসছে উনি যদি কোনো কমেন্ট করতো, তাহলে হয়তো আমি কোনো কমেন্ট দিতাম। সো আপনার মানে আমি এখানে এটা নিয়ে কোনো কমেন্ট করবো না এই জন্য, বিকজ দ্যাট আমিও আরো অনেক বেশি স্টোরি শুনেছি। আপনার স্টোরিগুলি তো শোনা দরকার ডক্টর সালাম। আমার মনে হয় যে একটা লম্বা সময় করে জনাব পাটোয়ারির স্টোরিগুলিও শোনা দরকার, কিন্তু জনাব পাটোয়ারির বক্তব্যে আমরা থাকি, স্টোরিটা আমরা যদি সময় পাই তাহলে আমরা শুনবো না। ডক্টর সালাম, আমি আপনার থেকে একটু আগে অনুমতি নিয়ে রাখতেছি যে আজকে আমরা যেহেতু একটু ইয়ার মধ্যে পড়ছি, সেহেতু আমরা একটু অনুষ্ঠানটা একটু লম্বা করবো, আপনি যদি আমাদেরকে একটু সময় দেন, কারণ আপনি একটা খারাপ ইয়াতে আছেন। জনাব নাসির, আপনিও আমাদের একটু সময় দেন। আপনি আমাদেরকে বলছিলেন, বা সরি আমাদেরকে না সবাইকেই বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, সেই বক্তব্য এখনো আছে কিনা? গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল, মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায়? এটা আপনাদের দলীয় কর্মসূচি কিনা? আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনাব পাটোয়ারি। এনসিপির আসলে মুখপাত্রকে আমরা অনেক সময় দেখে, মানে কেউ একটা এরকম কথা বলতেছেন, পরে আবার আরেকটা কথা বলতেছেন, আমরা এইটার কারণ কি? মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য? অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন, অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায়। দুইটা বিষয় যদি আপনি বলেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কিনা, ইসি ঘেরাও করে কমিশনারকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে? তো
প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন, সেকেন্ড অংশটা বলেন না। সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটি সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। তো ফাহাম ভাই যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে, তা আমরা তো 1 বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছি। আপনার বিএনপি যে ফর্ম করবে, এনসিপি ছাড়া আবার বিএনপি ফর্মও করতে পারবে না গভর্নমেন্ট, এবং পিপল এখন একটু সন্দিহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে। তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি, এগুলা তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলা পেতে চাচ্ছেন, এখন যেটা জামায়াতে ইসলামী প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে অর্ডার চাচ্ছে, এটা কিন্তু পিওসি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল। তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে, বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, তো সেখানে আইয়ুব খান ক্ষমতায় এসেছিলেন, আর অনেকগুলো কাহিনী ঘটেছিল। এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয়, যেহেতু এটা রেভলিউশনারি ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন। তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে। সেকেন্ড যেটা হলো, বিএনপি বলছে যে একটি মানে 5 তারিখে একটা মিটিং হওয়ার কথা, সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে। আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো, এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে। তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে, এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই, জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই। আমি আলী রিয়াজ স্যার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে লিগ্যাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে, বোরহান স্যার, রিদওয়ান স্যার থেকে শুরু করে জামায়াত ইসলামীর যারা বুদ্ধি নিয়ে থাকে, শিশির মনির, সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল। সেই জায়গা থেকে যতটুকু বুঝি ওনারা হয়তো পলিটিক্যাল কারণে জায়গাটা বলতেছে, কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই, আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন, সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয়। কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়ার দুরবস্থা থেকে বেড়ে আসতে চাই, সেই জায়গা থেকে ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে, আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি, যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে চান। তাহলে এই গণঅভ্যুত্থানকে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না? তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই 5 বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদায় করতেন, এবং গত 3টে ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন, মানে এবং শেখ হাসিনা হলো নিয়ম ক্রস করে ফেলছে। সো আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি, আপনি কোশ্চেনটা করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সো আমরা যদি লিগ্যাল পার্সপেক্টিভ ওয়েতে দেখি, বাংলাদেশ 5 অগাস্টে গত বছরের যে জায়গাটা ছিল এখনো কিন্তু ওই জায়গাটা রয়ে গিয়েছে, এখনো 106 এর নিয়মের ব্যত্যয়ের করেই তো এই কাজগুলো এখন হচ্ছে, এবং সংবিধানের অধিকাংশ জায়গাটাই কিন্তু হলো অলরেডি এটা আছে নাকি নাই। কোনো কাজ সংবিধানের অধীনে হয়, কোনো কাজ সংবিধানের অধীনে হয় না, এবং বিএনপি ওই কাজগুলোতে সন্তুষ্ট রয়েছে। আমি একটা জিনিস বুঝছি, আপনারা তো সংবিধানটারই ছুঁড়ে ফেলা দিতে চাইতেছেন বা সংবিধানটা আপনারা মানতে চাইতেছেন, তো সেই সংবিধানে এটা সংযুক্ত হোক এইটারই আপনারা এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? ডক্টর সালাম কিন্তু বলতেছিলেন যে এইটা নিয়মের বাইরে গিয়ে উনি বলতেছেন যে সংবিধানের চেয়েও কিন্তু এই আন্দোলন, এই অভ্যুত্থান, এই প্রমিস পোস্ট 5 আগস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা সেই সংবিধানটার মধ্যে এটা চাইতেছেন কেন, যে সংবিধানটা আপনারা ফালা দিতে চান? আপনি হয়তো মিস করেছেন, আমাদের প্রস্তাবনাটা ছিল গণপরিষদ, আমরা তো এই সংবিধানের মধ্যে থেকে গণপরিষদ না, মানে এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেইটা আপনারা প্রেসিডেন্সিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন, মানে কারণটা কি? আমরা তো প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলি নাই, আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্যে দিয়েই হোক, নিউ কনস্টিটিউশন মানে সবকিছু। জি, আমরা তো গণপরিষদের কথা নতুন করে মানে গণপরিষদের কথা বলতেছেন যে গণপরিষদ করে হোক, এটা আমরা নতুন করে না, এটা আমরা বুঝতে পারছি কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রিস্টার্ট করার কথা বলেছিলাম। এখন যেটা হতে যাচ্ছে এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে, সেখানে পিপলস উইলে থাকতে পারে, অর্থাৎ না তারা গণপরিষদ, না তারা অ্যামেন্ডমেন্ট। কারণ বিএনপির যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম, কারণ সংবিধানের বেসিক যে স্ট্রাকচার সেটাই চেঞ্জ হয়ে গেছে। আমার মানে আপনারা যদি গণপরিষদের নির্বাচন চান বা গণপরিষদটাই যদি আপনারা চান, তাহলে বর্তমান যে সংবিধান আছে সেইটা কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত? গণপরিষদ
যখন আমরা বলি তখন যখন গণ অভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস উইলের মধ্য দিয়ে তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে গেছে তো, কিন্তু তাহলে এখন আপনি জি বাতিল হয়ে গেছে। এখন আপনি বিচার কাজ, বাংলাদেশ সরকারের কাজ, সেটা কি দিয়ে চালাতেছেন তাহলে? এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে এবং সেটার মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো। এখান তো আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই। আচ্ছা, আমরা সেই বিষয়ে বলে আসছি, জায়গা থেকে সরেন না, কিন্তু আপনারা মানে আচ্ছা যাই হোক, আমি এটা নিয়ে আর আপনার সাথে বিস্তারিত কথা নিশ্চয়ই আরেকদিন বলবো। আমি আপনাকে আপনার দুটা কথা বা আপনাদের দলের দুইটা কথা একটু স্মরণ করে দিতে চাই। যে আপনাদের দলের একজন নেতা সামান্তা শারমিন, তিনি খুব যুগান্তরকে বলেছেন যে নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে সেই বিশেষ প্রকল্পটা আসে কি। আপনারকে আমরা কোট করছি যেখানে আপনি বলতেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে, অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি, উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। এগুলি এনসিপির নিজস্ব, মানে আপনাদের নিজস্ব, আপনারা যারা এনসিপির নেতা আছে তাদের নিজস্ব ভাবনা নাকি এনসিপির দলীয় ভাবনা, এইটা একটু আমরা আপনার কাছ থেকে শুনবো। কিন্তু আমরা একটু ডক্টর সালামকে শুনে আসি। ডক্টর সালাম, দুইটা বিষয়, একটা হচ্ছে যে এইটা ঠিক যে বিপ্লব নিয়ম মেনে হয় নাই, গণ অভ্যুত্থান নিয়ম মেনে হয় নাই, তারপরেই তো সংবিধান এটা হয়ে গেছে, আমরা সংবিধানকে এরকম করে রক্ষা করতে চাইতেছি কেন, প্রমিসের থেকে এইটার বেশি এটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা থেকে আপনি একটু বলবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের প্রশ্নটা কিন্তু একটু পরে বলি, এটা আপনারটা যদি একটু আপনি শুনে নেই, আমাদের অরিজিনাল প্রশ্ন ছিল। জি আচ্ছা, আমি একটু উত্তর দিই। জি জি পাটোয়ারি আমাকে একটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে কি যে বিএনপি তো গত 3টা নির্বাচন করতে পারেনি, আওয়ামী লীগের যে গণ অভ্যুত্থানের তো আইন মেনে হয়নি। ইটস ট্রু। কারণ হচ্ছে গিয়ে যে আমরা যখন শেখ হাসিনা হচ্ছে গিয়ে অসুর, শেখ হাসিনা যেই কাজটা করছে সেটা হচ্ছে গিয়ে যে সে প্রত্যেকটা নিয়ম ভেঙে ফেলছে। এখন আপনি যখন মানুষকে ইলেকশন করতে দিচ্ছেন না, তখন আপনাকে উৎখাত করা ছাড়া কোনো উপায় নেই। এবং আলটিমেটলি পুরো বাংলাদেশ সেই উৎখাত করার পর্যায়ে যখন গ্রাজুয়েট করছে, তখন হাসিনা হেলিকপ্টার করে পালায় গেছে। এটা হচ্ছে কি রিয়ালিটি। এখন পালায় যাওয়ার পরের যে রিয়ালিটি, সেটা হচ্ছে কি আপনি তখন ওই মোডে সারা জীবন থাকতে পারবেন না। ইউ হ্যাভ টু প্রমিস টু আ নিউ ডেমোক্রেটিক সিস্টেম, এবং সেই সিস্টেমের জন্য আপনাকে অবশ্যই একটা এমন একটা জায়গা, একটা নিয়মের মধ্যে আপনাকে কমিট করতে হবে। এখন আপনার যে প্রশ্ন যে এই কমিট করার ক্ষেত্রে এনসিপি যে গণপরিষদের কথা বলছেন, তারপর জামাত ইসলামী যে পিআর এর কথা বলছেন, এগুলো দেখেন আমি মনে করি যে ট্যাকটিক্স, নাথিং এলস। এগুলো একটা টিকবে না, এবং দিস আর আনঅ্যাচিভেবল থিং। দুটোর একটা ভিন্ন ভিন্ন কারণে দুটোই ফেল করবে। এবং আমার কাছে মনে হচ্ছে এই কাজগুলো করে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষের এখন যে সমস্যা, সেটা রাজনৈতিক সমস্যা না। আমাদের দেশের মানুষরা যদি রাস্তাঘাটে গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করেন, তার যে রিয়েল লাইফের যে প্রবলেম, সেটা হচ্ছে কি ল এন্ড অর্ডার খুব খারাপ। বাংলাদেশের ইকোনমিক রিকভারি যথেষ্ট স্পিডি হচ্ছে না, কোনো জব নাই। এগুলো হচ্ছে সাধারণ মানুষের সমস্যা। আমাদের দেশের সকল পলিটিক্যাল পার্টির এই ব্যাপারে কনসেনসাসে আসা দরকার। রাজনৈতিক কনসেনসাস হচ্ছে এটা বেশি জরুরি, যে আমরা এই জায়গাগুলোকে কেমন করে ট্যাকল করব, ওটা অনেক বেশি জরুরি জিনিস। আপনি আওয়ামী লীগকে বাংলাদেশের সত্যিকারের যদি অতীত বানাতে চান, আপনি যদি আওয়ামী তন্ত্র থেকে সত্যিকারের উত্তরণ চান, তাহলে বাংলাদেশের মানুষকে তাদের যে সুবিধাগুলো দিতে হবে, গভর্নেন্স দিতে হবে। আপনি যদি গভর্নেন্স দেন, আপনি যদি আওয়ামী লীগের চেয়ে বেটার কিছু ডেলিভার করেন, 10 বছর পর আওয়ামী লীগ এমনিতেই নাই হয়ে যাবে। কিন্তু আপনি যদি সারাক্ষণ এই পলিটিক্যাল কাজিয়ার মধ্যে থাকেন, এগুলো একটাও অ্যাচিভ করা যাবে না। এটা হচ্ছে কি বাংলাদেশের বাস্তবতা আমার কাছে মনে হয়। এবং এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে জামায়াত ইসলামী এবং এনসিপি কমপ্লিটলি রং, ভুলভাবে রিড করছে জিনিসটা। আমি অবশ্য এই বিষয়টা নিয়ে আপনার সাথে কন্টেস্ট করতে চাই না, সেটাতে অনেক আলাপটা একটু লম্বা হয়ে যাবে। কিন্তু আপনি যেভাবে বিষয়টা দেখতেছেন, সেটা কি আপনার কাছে মনে হয় যে এইভাবেই আসলে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা এনসিপিকে ধরি, জামায়াত এবং বিএনপিকে যদি ধরি যে তারা পাশে ছিল, তাহলে এনসিপিরও কি আসলে এইভাবেই চিন্তা করা উচিত যে কোথাও গিয়ে থামাটা এইখানেই থামতে হবে, যেই সংবিধানটাকে সাথে করে নিয়ে সাবেক সরকার অনেক বেশি টাইরান্ট হয়ে উঠছিল, সেই সংবিধানটার মতো করেই নিয়ম
কানুন, আইনি বৈধতা সবগুলি ঠিক রেখে চলতে হবে, এটা কি তাদেরও মানতেই হবে? মানে তাদের কাছে কি আরো কোনো অপশন নাই? মানে আমরা কি ভাবতে পারি না যে বিপ্লবটা বা অভ্যুত্থানটা বা আমাদের এই কনসেনসাসটা আরেকটু এক্সটেন্ড করা যেতে পারে, টিল আরেকটা সংবিধান আমরা লিখলাম বা win the election and do it, as simple as that. ওকে, আপনার যদি মনে হয় জামায়াতে ইসলামী এবং এনসিপি যদি মনে করে যে আমাদের একটা এক্সট্রা রাইট আছে কিংবা আমাদের এক্সট্রা কোনো অবদান আছে, প্লিজ উইন দ্য ইলেকশন এন্ড ডু অল দ্য চেঞ্জেস দ্যাট ইউ ওয়ান্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু আপনাকে ডেমোক্রেসির মূল আপনি এখানে বলতেছেন যে ঠিক আছে, জনগণ যদি ম্যান্ডেট দেয়, জনগণ যদি এই কথার উপরে আপনাদেরকে ভোট দেয়, তাহলে তো আপনারা এসে এটাই করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে এই সংবিধান দিয়েই যাইতে হবে আসলে, এবং আমিও আসলে এই সংবিধানে যাওয়া ছাড়া কোনো উপায় দেখি না। মানে এই ক্ষেত্রে আমি কোনো উপায় দেখি না। তাহলে আপনি কোর্ট চালাবেন কেমনে? আপনি আসলে মানে মানে ব্যুরোক্রেসি কেমনে চালাবেন? বাংলাদেশের মানুষকে কিভাবে, মানে সোশ্যাল সেফটি নেট যেগুলি আছে সেইগুলি আপনি কিসের ভিত্তিতে করবেন? এর কোনোটাই আসলে মানে এগুলি খুব জটিল প্রশ্ন। যাই হোক, আমি আপনাকে প্রশ্নটা করতেছি, আমি শুধু দর্শকদের জরিপে একটু জানা রাখি, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বিদেশি সংবাদ এই জাতিসংঘের অধিবেশনে সফরের প্রসঙ্গের মধ্যে আসি, জামাতের চেয়ে তুলনামূলকভাবে বড় স্তরের নেতা এরকম অনেকে বলছেন যে, কারণ মির্জা ফখরুল ইসলামকে প্র্যাকটিক্যালি বিএনপি দলটাকে চালাচ্ছেন তিনি, মানে যদি আমরা হায়ারার্কিতেও বলি তাহলে দ্বিতীয় বা তৃতীয় প্রধান নেতা আমাদেরকে বলতে হবে তাকে। তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের বক্তব্যের মধ্যে বা অ্যাপ্রোচের মধ্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তো এইটা কি আসলে বিএনপির রাজনীতির একটু ইউটার্ন, নাকি মানে আমি যে প্রায় বলি যে ডক্টর ইউনূস এখন বিএনপির পকেটে ঢুকে গেছে ওইরকম কোনো কিছু একটা, বা বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের একটা কি বলবো শুভ বা অশুভ একটা আতাত হয়েছে, ওরকম কিছু একটা বলবো না? আমি এভাবে দেখি না জিনিসটাকে। আচ্ছা, আমি আপনি যেহেতু প্রশ্নটা করলেন এবং যাকে নিয়ে না, কারণ হচ্ছে কি 2-3 মাস আগে আমরা দেখছি যে বিএনপির উপরে অনেকটা রাগ করে এনসিপির ডাইকা ডক্টর ইউনূস পদ ছেড়ে দিতে চাইছিলেন। সত্যি নাহিদ আসিফরা গিয়া বুঝায়া উনাকে রাখছে কোনো মতে। দেখেন, আপনি আমাকে এমন একটা প্রশ্ন করেছেন যে এই প্রশ্নের উত্তর দিলে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা না বললেই। আচ্ছা বলেন একটু ব্যক্তিগত অভিজ্ঞতা, আমরা একটু শুনি। ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা দেখেছি যে যার সম্বন্ধে আপনি কথাটা বলছেন, উনি তো আসলে আমি তাকে অনেকদিন ধরেই চিনি। উনি স্টেটসম্যানশিপ এটা খুব পছন্দ করেন, বুঝেন না? উনি যেটা বোঝেন সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য কি ভালো, এবং উনি ওনার স্ট্যান্ড পয়েন্ট থেকে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে উনি কমপ্লিটলি একজন ডেমোক্রেট, ভেরি কমিটেড ডেমোক্রেট, এবং উনি মনে করেন যে ডেমোক্রেসির যে ট্রানজিশন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস দ্য নাম্বার ওয়ান ইস্যু। এই ব্যাপারে তার সাথে আমার একমত না। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশের ইকোনমিক রিকভারি এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো এখন উনি যে ডেমোক্রেসি যে ট্রানজিশনটাকে ইম্পর্টেন্ট মনে করেন, সেটার প্রতি ইউনূস সাহেবের যে কমিটমেন্ট, সেটা দেখে উনি তাকে জিয়াউর রহমান সাহেবের সাথে কম্পেয়ার করেছেন বলে আমার ধারণা। এখন আর আমি এটাও মনে করি যে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশন এটা একটা ভেরি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কাজটার জন্য উনি একজনকে, আপনি যেরকম ধরেন মানুষ প্রশংসা করা মানেই চাটুকারিতা না। আমি আমার অনেক ছোট ভাই, প্রশংসা করা মানেই এটা কোনো ডিভিয়াস কারণে মানুষ প্রশংসা করে না। এই জায়গাটা থেকে আমাদের বের হওয়া দরকার যে আপনি কিন্তু জেনুইনলি একজন মানুষকে পছন্দ করে একটা কথা বলতে পারে না, এবং এটা বলতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কেউ যদি খারাপ কিছু করে সেটা সমালোচনা করাটা জরুরি। ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে কি কেউ যদি ঠিক কাজ করে ওইটাকে আপনাকে রেকগনাইজ করতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সাহেবের এই যে কমিটমেন্ট টু ডেমোক্রেটিক ট্রানজিশন এটা দেখা যাচ্ছে, সেই হিসাবে উনি কথাটা বলেছেন। ওকে, এবং আমি মনে করি যে এখানে কি ডেমোক্রেটিক ট্রানজিশনের অনুবাদ হচ্ছে বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবে? কারণ আমরা ইউনূস সাহেবকে এতদিন দেখতাম এনসিপি যেমনে চাইতেছে এমনি চলতেছে, কিছু হইলে আবার উনি বলতেছে ওরা তো আমার নিয়োগ করছে, আমি আর বাইরে কোথায় চলবো। এখন আবার একটু বেশি বিএনপি হয়ে গেছে কিনা, মানে আমি এইটাই বুঝতে চাইতেছি, স্পেশালি জনাব তারেক রহমানের সাথে উনার বৈঠকের পর। আর ইউনূস সাহেব তো এনজিও করতেন, ইউনূস সাহেব এটা পারেন আসলে, মানে অবস্থান চেঞ্জ করতে,
বক্তব্য চেঞ্জ করতে? না, এটা দেখেন, এই ব্যাপারটা খুব কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড হচ্ছে কি এই কারণে যে a lot of it depends on personal charm. আমি রাজনীতির একটা জিনিস, আমি গত 30 বছরে আমি একটা জিনিস দেখেছি যে আপনি পার্সোনাল চার্ম ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি এখন জানি না যে ইউনূস সাহেবের সাথে তারেক রহমানের সাথে কথা হয়েছে তখন কি হয়েছে, ওনার নিজের মধ্যে কোন ধরনের চিন্তা ভাবনা হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো তাদের পার্সোনাল ক্যারিজমা আছে যে কারণে ইউনূস সাহেবকে তারা বেসিকলি তাদেরকে আস্থায় আনতে পেরেছেন কিংবা ইউনূস সাহেবের আস্থায় আসতে পেরেছেন। এই জিনিসগুলো ব্যাখ্যা করা খুব কঠিন। আর মানুষ যখন একজনকে পছন্দ করেন তখন হয়তো তার কথা থেকে কিছু বের হয়ে আসে। আমি সবসময় দেখেছি যে ইউনূস সাহেবের প্রতি, আমি আজকে 2 বছরের আগের কথা না, আমি গত 15 বছর ধরে দেখছি যে ওনার সাথে আলমগীর সাহেবের সাথে ইউনূস সাহেবের সম্পর্ক খুবই ভালো এবং উনি তার সম্বন্ধে সবসময় প্রশংসাসূচক কথাই বলেন, এবং এটা আজকের থেকে না, অনেক 15-16 বছর আগের থেকে আমি দেখি। না না, মানে আপনি তো আসলে ইতিহাসের একজন বিশ্লেষক, আমরা আপনাকে পড়ব বা আমাদের পরবর্তী প্রজন্ম আপনাকে পড়বে 30 বছর 50 বছর পরে। আপনাকে তো আসলে মানে বিএনপি স্পেসিফিকভাবে যে 3 জন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তাদেরকে বাদ দিতে হবে, আমরা দেখেছি যে জনাব ইউনূস তাদের সাথেই বৈঠক করতেছেন বিএনপিকে ডাকার ক্ষেত্রে বা তাদের সময়। এখন আবার দেখতেছি যে তিনি আসলে মানে বিএনপির সাথে তার সম্পর্কটা একটু বেশি ভালোর দিকে, মধুর। তো সেইটারকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন সেটা নিশ্চয়ই আপনাকে আপনার সময়ের কলম বলে দিবে। আমরা অন্য প্রশ্নে আপনার কাছে আসবো। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যেতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে 2টা বিষয় আমি একটু জানতে চাইছিলাম যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আপনি এগুলি বলছেন যে এগুলি এনসিপি থেকে প্রকাশ করা হবে, আর নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে, সেইটা বলছেন হচ্ছে আপনাদের আরেকজন নেতা সামান্তা শারমিন। আপনি এই 2টাকে আসলে এনসিপির কথা মনে করেন কিনা, আপনাদের 2 জন বড় নেতার 2 জায়গা থেকে কথা মনে করেন কিনা? আমাদের আরো প্রশ্ন আছে, গুচ্ছ প্রশ্ন, সুতরাং আপনি যদি একটু, কারণ অনেকগুলি বিষয়, ফাহামকে, ডক্টর সালামকে শুনতে গিয়ে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট। প্রথমত 2টা বিষয়। আমাদের পলিটিক্যাল এরিনাতে যারা লিডার বা বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন বা জামায়াতের পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট, ছোট মুখে বড় কথা, তাদের মধ্যে 2টা বিষয়, একটা হলো চাতুরতা আর একটা হলো অজ্ঞতা। তো আমি যেভাবে মির্জা ফখরুলকে দেখি, উনি ছাত্র ইউনিয়ন করছে তো উনি হয়তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন না। আমি আবার এখানে ওনার কিছু অজ্ঞতা আছে। ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল। তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ডোন্ট ডু ইট, হি ইজ দা, গণ অভ্যুত্থানে ওনার বড় অনেক অবদান রয়েছে, ফলে সবাই এটাতে নীরব থেকেছে। উনি কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, কথা বলেছেন, এটা পরবর্তীতে এআই নাকি এআই না, কিন্তু এটা জনমনে একটা দোয়াশা সৃষ্টি করেছে। কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল এরিনাতে চতুর একজন লোক আছেন, সেটা হলো সালাউদ্দিন। যদি অজ্ঞ বলি, অজ্ঞতার জায়গা থেকে, সরি আমাদের যা আমরা দেখে আসতেছি, ওনাকে অনেক সজ্জন জানে, অনেক সজ্জন দেখেন। না না, কিন্তু আমাদের প্রশ্ন মির্জা ফখরুলের আপনার নিয়েই তো আমাদের, আমি প্রশ্নতে আসছি। জি জি বলেন। তো যেই কোশ্চেনটা আপনি করেছিলেন যে মির্জা ফখরুলের এখানে ইউনূস স্যারের বিষয় না, বিষয়টা হলো মির্জা ফখরুলের খুব ভাই বেড়াদার, যে রুমে বসে গল্প করেন, জাতীয় পার্টি নিয়ে 2 জন বন্ধু আছেন, রুমমেট ক্লাসমেট যাই বলি না এখন, উনি ওই জায়গায় কট খায়া গেছেন। সো আমি আপনার কথা অবশ্য খুব মানে ফলো করতে পারতেছি না, মানে মির্জা ফখরুল আপনি ওয়াহিদউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই আছেন, মানে এখানে মির্জা ফখরুলের একটা বড় ভূমিকা রয়েছে। আপনি এই পলিটিক্যাল এরিনাতে ওনার জায়গাগুলো অ্যাভয়েড করতে পারেন না। কনসেনসাস কমিশন আবার সালাউদ্দিন রয়েছেন, এবং উনি ওই জায়গায় চতুরভাবে এখানে বাংলাদেশের মানুষের সাথে অনেকগুলো কাজ করতেছেন, যেটা হলো আসলে ওনার ব্যক্তিত্বের সাথেও যায় না, হয়তো পার্টিগত কারার জায়গা থেকে এগুলো করেন। আমরা এটা নিয়ে নিশ্চয়ই, এখন আপনার প্রশ্ন আসে যে উপদেষ্টাদের মধ্যে যেটা শুনেছি, আমরা শুনতে পাচ্ছি, আমরা যখন নাগরিক কমিটি গঠন করেছিলাম, অথবা এই সরকারকে 2টা বিষয়, যে সরকার যদি কোনো ভালো কাজ করে সেটাতে আমরা সাপোর্ট দিব, কোনো যদি খারাপ কাজ করে সেটাতে আমরা বলছি সমালোচনা করব এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসব। তো বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত শাসন বা ইউনিটারি গভর্নমেন্টের একটা জায়গা, সেন্ট্রাল বডি হওয়ার কারণে সবাই ইউনূস স্যারের দিকে আঙ্গুল তুলে। তো ইউনূস স্যার তো একা সবকিছু করবে না, তার অনেকগুলো হ্যান্ডস রয়েছে, উপদেষ্টা মহলগণ, একটা ফাইল সচিব পর্যন্ত যায়, অনেক সময় উপদেষ্টাও জানে না।
তো রিসেন্টলি মানে আমাদের অফিসেও যখন আমরা বসি, তারপরে হলো আহ, যখন আমি ওই দিন এক রিক্সাওয়ালা রিক্সাতে উঠলাম, সে অনেক রিক্সা একটু নিয়ে যায়, রিক্সার পিছন থেকে অনেকগুলো কাগজ ফাইল বলে একটা তদবির করতে চায়। আমি বললাম ভাই এগুলা তো আমরা এগুলা করতে পারবো না। বলে যে অমুক বিএনপির নেতা করে, অমুক জামায়াতের নেতা করে, অমুক উপদেষ্টারা তো এটা করে ফেলছে, আপনার কাছে আগে আসছিলাম। তো অনেক ফাইলগুলো যেগুলো আসে আমাদের কাছে, অনিয়ম বিভিন্ন জিনিস তদবিরের জন্য মানুষ আসে, তো আমরা যখন কোনো জিনিস নেগেট করে যাই, এগুলো আসলে স্টেটের সাথে যায় না, এগুলো মানুষের সাথে, তো মানুষের ট্যাক্সের টাকাতে এটা প্রবলেম হবে। তো সেই কাজগুলোই আমরা পরবর্তীতে ওই দুর্নীতিগ্রস্ত বা একটা বাটপার লোক ওই প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে। পরে যখন ওই লোকটাকে আবার খুঁজে বের করি কিভাবে কাজটা করাইলেন, তো কোনো জায়গা থেকে স্টোরি পাচ্ছি বিএনপি নেতা, কোনো জায়গায় স্টোরি পাচ্ছি জামায়াত নেতা, কোনো জায়গায় স্টোরি পাচ্ছি সচিব, কোনো জায়গায় স্টোরি পাচ্ছি অমুক উপদেষ্টার হলো স্বামী বা অমুক উপদেষ্টার অমুক আত্মীয়র মাধ্যমে। তো এখন আসি যে ডকুমেন্টস, আমরা কিছু ডকুমেন্টস কালেক্ট করতেছি যারা এই কাজগুলো করেছে, যাদের মধ্য দিয়ে করেছে। এবং আমাদের মনে হচ্ছে যে যে প্রত্যেকটা গভর্নমেন্টের জন্য পার্লামেন্ট রয়েছে, যারা সংসদে নির্বাচিত হয়ে যায়, সেখানে আলোচনা হয়, বিরোধী দল থাকে, আলোচনা হয়। যারা এই সরকার রান করতেছে তাদের তো জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা থাকা উচিত। তা আমাদের জায়গা থেকে তারা যদি কোনো ভালো কাজ করে সেটা যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করব, কোনো উপদেষ্টা যদি কোনো রেকলেস ওয়েতে কোনো কাজ করে অথবা দুর্নীতির সাথে জড়িত হয়, কোনো অবৈধ সম্পদ উপার্জনের প্রচেষ্টা চালায়, আমরা সেটারও জায়গায় বিরোধিতা থাকবো। এবং সেটা যদি মানে এটা তথ্য এখনো প্রমাণ আপনাদের সাপেক্ষে সবকিছু, এটা আপনাদের এখনো তথ্য সংগ্রহ পর্যায়ে, মানে আপনারা নিশ্চিত না? কিছু তো তথ্য আমাদের কাছে আসছে, আপনার কাছে, এনসিপির কাছে, মানে এটা নিয়ে কি আপনি বলবেন না এনসিপি বলবে? এটা এনসিপিরও অনেকের কাছে আছে। মানে এটা তো মানে আপনার যখন একটা লোকে মানে অফিসে আসে, এই লোকটা কিন্তু 10 জনের কাছে যায়। এবং বাংলাদেশ খুবই মানে এমন একটা জায়গা দেখতেছি, সে একটা কাজ করার জন্য ওই বিএনপির সব নেতার কাছেও যায়, জামায়াতের সব নেতার কাছেও যায়, এবং তারা এটাই মনে করে যারা পলিটিক্স করে ওই একটা অবৈধ কাজ সে হলো করে দিবে। এবং এটাই নাকি এতদিন সিস্টেম হয়ে আসছে, মানে আমাদেরকে আয়সা যেটা তারা বলে। তো সেখানেও আমরা কিছু প্রমাণ পাচ্ছি। এটা নট অনলি মি, এটা অনেকের কাছে এই ধরনের এক্সপিরিয়েন্স তারা শিকার হচ্ছে। আমরাও যখন বসতেছি একসাথে আমাদের কাছে এই ধরনের বিষয়গুলো আসছে। এনসিপি থেকে এরকম একটা শ্বেতপত্রের মতো প্রকাশ করবেন, তাই না? যে মানে উপদেষ্টারা কে কি করছে, আমরা তো এই উপদেষ্টাদের মধ্যে কি আপনাদের যারা তথ্য পাইতেছেন তাদের মধ্যে ছাত্র উপদেষ্টার তথ্য থাকতেছে? আমরা উপদেষ্টাদের কোনো ছাত্র অথবা কে বিএনপির কোনো জামায়াত এইভাবে দেরি না। যারা যখন সরকারে ঢুকে গেছে তাদের জবাবদিহিতে সরকারের জায়গা, ফলত সবাই এটাতে অ্যাকাউন্টেবল, সবাই এই জায়গায় অ্যাকাউন্টেবল। একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবার দেখা গেছে যে এইবার যে বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকার বাইরে কাজ করার ক্ষেত্রে, সেটা 2,500 কোটি টাকার মতো। আমি সংখ্যাগুলিকে গোল গোল করে বলতেছি, 2,500 কোটি টাকার মতো। সেই 2,500 কোটি টাকার মধ্যে উনার যে উপজেলা মুরাদনগর, যেখান থেকে উনি ইলেকশন করবেন, সেই মুরাদনগরে দেওয়া হয়েছে সর্বোচ্চ বরাদ্দ 452 কোটি টাকা, গোল গোল করে বলতেছি এই। এবং জনাব হাসনাত আব্দুল্লাহকে দেওয়া হয়েছে 397 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো এইটা 2,452-কে আপনি যেই কয়টা 2,500 টাকাকে আপনি অনেকগুলি উপজেলাকে দিয়ে ভাগ দেন শুধু 2টা জায়গায়, এটাকে কি আপনি দুর্নীতি বলবেন, ভালো কাজ বলবেন, নাকি চেয়ারে বসে রয়েছি আমার জায়গায় দিমু না তো কার জায়গায় দিমু, ঠিকই আছে, কোনটা বলবেন? এটা তো আমি সমর্থন করি না, এবং আমিও পার্সোনালি এই খবরটা দেখে আটকে উঠছি যে হায় হায়, তাহলে আমিও তো যদি কিছু এলাকায় নিয়ে দিতে পারতাম হয়তো বা ইলেকশনে করলে না। আপনি তো আপনার এলাকার কথা বলছেন চাঁদপুরে, আপনার তো আরো ইন্টারেস্টিং, আপনাকে তো অবাঞ্ছিত ঘোষণা করছে বলে ওই এলাকায়। সেটা কি ত্রাণ বরাদ্দ দেন নাই বলে, না কি টাকা দেন নাই বলে, না কিসের জন্য? বিএনপির দুইটা গ্রুপ ছিল, এক গ্রুপ হলো আগে প্রোগ্রাম করেছে, এখন আরেক গ্রুপ প্রোগ্রাম করতেছে। তো ওই এলাকার মানুষ তাদেরকে বলতেছে যে বিএনপির মগজ কি এই জায়গায় চলে গিয়েছে, একটা প্রোগ্রাম নামাইতে হবে কিভাবে, 1 মাস আগের ইস্যু নিয়ে তারা আসলে প্রোগ্রাম কি করবে নিয়ে কোনো কনটেক্সট পাচ্ছিল না। ওই দিন সবচেয়ে বড় ইয়েটা ছিল জামায়াতের একটা প্রোগ্রাম ছিল 5 দফা দাবি নিয়ে। তো জামায়াতকে নিয়ে বিএনপি ইদানিং খুব ভয় পাচ্ছে, তো তারা একটা প্রোগ্রাম দিবে, কি কনটেক্সট দিবে তারা পাচ্ছিল না। তো এটা আমার ওইখানের যিনি ছাত্রদল তার সাথে কথা হয়েছিল, এলাকার যারা ছিল তাদের সাথে, মানে এইটা বুঝতে পারছি যে এটা এই প্রসঙ্গে আমি যেতে চাই না, কারণ অলরেডি এটা মানুষের কাছে ওরা ওইখানে হাসির পাত্র হয়েছে তারা। তো যেটা ওইটা যদি আপনি একটু বলেন, বরাদ্দের ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মুরাদনগর, হাসনাত আব্দুল্লাহ, বরাদ্দ প্রশ্ন, এটা আমিও সারপ্রাইজড হয়েছি যদি কোথাও হয়। এটা আসলে বাংলাদেশের কোনো সিস্টেমেটিক প্রসেস নয়। এবং আপনি আরো আশ্চর্য হবেন, আপনি এই নিউজটা দেখেছেন কিনা,
কোন মন্ত্রণালয়ের একজন সচিব তার এলাকাতে এই বরাদ্দের কাছাকাছি শুধু একটা জায়গায় তার এলাকাতে নিয়ে গিয়েছেন। এবং আপনি শুধু এটা না যে আপনার না, এই কিন্তু সচিবরা তো বিভিন্ন জন দ্বারা সচিবরা তো দুষ্ট। আপনারা তো নতুন বন্দোবস্তের কথা বইলা ক্ষমতায় আসলেন। আপনাদের না, আমি তো এখন এটা জনাব সমর্থন আসিফ করি না। মোহাম্মদ সাজিব আমি ভুঁইয়া এবং আপনাকে হাসান আব্দুল্লাহ, জনাব স্পষ্ট হাসান বলেছি। আব্দুল্লাহ, আমি মানে আমি 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 এটা আমি আমি এটা আমার এটা- জায়গাটা বলি, মুরাদনগর বা দেবিদ্বারে যদি কোনো উন্নতি হয় এটা আমারই সবচেয়ে বেশি উপকার হবে। কিন্তু ঘটনা হইতেছে ন্যায় বা ন্যায্যতার কথা তো একটা থাকতে হবে। আমি চেয়ারে বসছি, এখন আমি মুরাদনগরে সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম, হাসান আব্দুল্লাহ আমার বন্ধু, হাসান আব্দুল্লাহকে আমি সবচেয়ে বেশি বরাদ্দ দিলাম। এইটা যদি আপনারা প্রতিষ্ঠা করেন তাহলে মানে এটা কিরকম হইলো বলেন? এটা তো আমি 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 বললাম কিন্তু না, আপনারা তো কোনো যদি প্রতিবাদ এরকম- করেন নাই। এনসিপি তো পিক এন্ড চুজ করেন। এনসিপি তো না, না, যেহেতু উনি আসিফ মোহাম্মদ NCP সজীব ভুঁইয়া, আপনি চিন্তা করেন উনি যদি অন্য আসিফ হইতেন, উনি যদি আসিফ নজরুল হইতেন, আপনারা কি করতেন বলেন? ছাগল এমনি না, খায় ফেলছেন এটাও তো- ধরেন, এর মধ্যে উনি না, যদি না, এইটা আপনি এটা করতেন, বলতে পারেন না। এইটা যদি ছাগল এমনি করতেন। ছাগল খাওয়াতে তো আপনারও কোনো ভাই বেরাদার থাকতে পারে। হ্যাঁ, আমার আপনি ভাই এভাবে ব্রাদার আমাকে ছিল, বলতে হ্যাঁ পারেন না যে আমার ভাই ব্রাদার ছিল, আমি ধরেন হ্যাঁ, আমি আপনারা আমার ভাই ব্রাদার তো। আমি কিন্তু তাহলে আপনি কিভাবে উইদাউট এটাকে আপনাকে কে বলছে যে আমি ছাগল খেয়ে ফেলছি? এটা আপনি কেন আমি বলছেন? আপনারা তাহলে বলতেছেন, আপনি কোথা থেকে কমেন্ট পাইছেন? আপনারা আপনি বলতেছেন। আপনারা আমি তাহলে পত্রিকায় পড়ছি, আমাকে কেন আউটলুক। আউটলুকে বলছেন, কোথা থেকে পাইছেন কমেন্ট? আপনার মানে সাথে আপনি যে কোশ্চেন ছিল, আপনি এই কথাটা আমাকে বললেন কেন? আপনার সাথে যে ছিল তিনি বলছেন যে এটা করছেন। আমি আপনাকেও এই প্রশ্ন করছিলাম যে আপনার কি এটা জানেন কিনা? আপনি বলছেন যে এটা খাওয়া দাওয়া আমি হয়েছে, বলছি যে এটা খাওয়া দাওয়া হয়েছে। আমিও তো স্টোরি শুনেছি, আপনিও হ্যাঁ। যেভাবে স্টোরি শুনেছেন। কিন্তু কিন্তু আমি 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 আপনাকে এখন যদি বলি, বাংলাদেশে অনেকগুলো স্টোরি আছে, বেক্সিমকোর টাকা আপনি খাইছেন। হ্যাঁ, এখন এটা কি আপনার খারাপ লাগবে না? বেক্সিমকো আমাকে কিন্তু আপনি বেতন তো দিত ছিলেন তো। না। না, বেক্সিমকো আমাকে বেতন দিত তো। বেক্সিমকো আপনাকে আমাকে বেতন বেতন দিত, দিত। খারাপ লাগবে এই কেন? যে আপনি এখন চট করে জ্বলে উঠতেছেন না, না, জ্বলে মানে উঠতেছেন এই আপনি জন্যই। জ্বলে ওঠাটা আপনি কিভাবে উইদাউট ব্যাখ্যা করবেন ডকুমেন্ট, এটা তো আপনার উইদাউট ব্যাপার। ডকুমেন্ট যখন আমি কথা বলবো, ডকুমেন্ট তখন আপনি থাকবে চট না করে কেন? আমি জ্বলে তো উঠবেন। বেক্সিমকোর অধীনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করছি, বেক্সিমকোর টাকা খাবো না কেন? আমি পরিশ্রম করছি, সেই টাকা জন্য নিছি। এই জন্য হ্যাঁ, পরিশ্রম করছেন, টাকা নিছেন, কিন্তু অনেক সুযোগ সুবিধা নিছেন। এটা যদি বলি অনেক আপনি সুযোগ চট সুবিধা করে নিছেন জ্বলে মানে? উঠবেন না। অনেক সুযোগ সুবিধা নিছেন মানে? আমার কথাটা তো শেষ করতে দিবেন। জি। তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট, উইদাউট প্রমাণ, হুট করে আপনাকে বলে দিলাম, তখন আপনি চেতবেন না। হ্যাঁ। কিন্তু এই জন্য যদি আপনি কোনো কিছু করে থাকেন তখন আমি বলবো। আমি এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য বলছি। আচ্ছা, সুন্দর এক্সাম্পল। আমি বলি নাই আপনি করছেন। সুন্দর আপনি example আপনি হয়েছে, আমি হ্যাঁ। বলি নাই, জি, আমি বলি নাই যে আপনি করছেন। ফলত আমি আমার এই যে বরাদ্দের ইস্যুটা, প্রথমত হলো যে আসিফ যেটা করছে যে বরাদ্দের ইস্যুতে, আমি ন্যায্য অন্যায্যতার প্রশ্ন আমি বললাম এটা ন্যায্য নয়। বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের সব জায়গায় উন্নয়ন হওয়া উচিত। এবং এটাও সত্য যে মুরাদনগরে কিন্তু আসিফ ইলেকশন করতে যাবে না, তো এটাও আপনার জানা উচিত। এবং দেবিদ্বারের যে হাসনাত ওইখানে ইলেকশন করবে, এবং বাংলাদেশে যারা এই উপদেষ্টা থেকে শুরু করে অনেক যারা ফিউচার মন্ত্রী এমপি হবে, তাদেরও অনেক এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে। ওই নিউজগুলো কি আপনি পেয়েছেন? কোথাও এসেছে? এটা আসে নাই। এবং এই যে আপনার এই সুপ্রিম কোর্টের এই যে রেজিস্ট্রারে উনি আসাদ ভাই আছে, উনি তো থেকে এখনো ইলেকশনে প্রিপারেশন আমার কিন্তু নিচ্ছেন। কোনো অসুবিধা নাই। আপনি এটাকে জাস্টিফাইড মনে করতেছেন কিনা যে এটা ন্যায় হয়েছে? না, আমি এটাকে জাস্টিফাইড মনে করি না। আমি এটা আপনি উত্তর অন্যদের দিয়েছি। কথা বললাম। আমি আপনাকে জাস্টিফাইড না এটা উত্তর দিয়েছি। সেকেন্ড কথা হলো যে পিক এন্ড চুজ আসিফকে আমরা 10 জন উপদেষ্টার মতনই দেখি, এবং সে যখন ওই ক্যাবিনেটে কাজ করে 10 জন উপদেষ্টা নেই, প্রত্যেকে লায়াবিলিটিজ মধ্যে আসতে হবে। আপনি যে ন্যায্য না এটা বলতেছেন, সেই ন্যায্য নাটা কি এনসিপি থেকেও বলা হবে কিনা? আমার প্রশ্ন হচ্ছে এটা। জি, অবশ্যই। আমরা তো বলি নাই যে এটা ন্যায্য। আপনি কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন যে আমরা এটা অন্যায্যও তো বলেন নাই, বলছেন। হ্যাঁ, তাহলে বলার সুযোগটা রয়েছে। তাহলে আপনি কেন এর প্রাসঙ্গিকতা আনতেছেন? আপনি কেন ধরে নিচ্ছেন যে যখন বলতেছেন যে কয়েকজন অন্যায্য? উপদেষ্টার বিরুদ্ধে আপনি দুর্নীতির অভিযোগ শুনতেছে, আমার সরাসরি প্রশ্ন ছিল যে এদের মধ্যে ছাত্র উপদেষ্টারা এটার মধ্যে এক্সেম্পটেড কিনা। আপনি বলছেন যে এটা এক্সেম্পটেড না, তাদেরকে ব্যাপারেও এই কথা বলা হবে। তো তাদেরকে এই কথা বলা হলে, এবং আপনি যখন প্রশ্নটা এনেছেন তখন আমি বলছি ইটস নট ফেয়ার যে আপনি যদি সরকারি বাজেটে আপনার ধরেন সরকারি বাজেটে 100 টাকা আছে, এটা ওয়েল ডিস্ট্রিবিউটেড হওয়া প্রয়োজন। এবং কেউ যদি কোনো বাজেট বেশি নিয়ে নির্বাচনী কাজে ইনফ্লুয়েন্স করে, আমি এটাকে ন্যায্য মনে করতে, আমি এটা জীবনে আমার বৈধ, আমি পলিটিক্স ছেড়ে দিব, আমি এই জগতে আসবো না, কিন্তু আমি কখনো এটাকে বৈধ বলতে পারবো না। এবং এই যে সিস্টেমটা, নট অনলি দিস ইনসিডেন্ট, দিস হ্যাপেনিং লাস্ট 53 ইয়ার্স। এখন যারা নতুন বন্দোবস্তর কথা বলে তাদেরও কাজটা করা উচিত না, এবং আমি এটা কখনোই সাপোর্ট দিতে পারবো না। সে আমার বাপ, ভাই, সে ছাত্র প্রতিনিধি হোক, কে হোক, আমি এই ধরনের যদি এটা অন্যায্য কোনো কিছু আমি সাপোর্ট দিতে পারবো না।
আপনি 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 তাদের সাপোর্ট দিতে পারবেন না, এবং যারা ছাত্র উপদেষ্টা আছেন আপনি বলতেছেন যে এই ছাত্র উপদেষ্টা এই জায়গা থেকে ইলেকশন করবেন না, কিন্তু তিনি বরাদ্দের চেয়ে বেশি বরাদ্দ দিতেছেন, এটা আপনি ন্যায্য মনে করতেছেন না। আমি আবারও আপনাকে প্রশ্ন করতে চাই, আমি ন্যায্য মনে করি না। আপনি যদি ছাত্র আমি আবারও আপনাকে প্রশ্ন আলাপে করতেছি আসেন, যে আপনাদের দলে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, দলও এটাকে ন্যায্য মনে করে না কিনা, কারণ যেহেতু না এটা আমাদের অধিকাংশ মেম্বারের ন্যায্য। অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে, যেহেতু আমরা লিডারশিপে রয়েছে, যে তাহলে আমাদের এলাকায় কেন উন্নয়ন হলো না। আমরা কোনো তাদেরকে সদুত্তর দিতে পারি নাই। এবং নট অনলি দ্যাট, আপনি আমাদের আরেকজন ছাত্র যিনি ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা হয়েছেন, মাহফুজ আলম, যদি তারা নতুন মধ্যে, মাহফুজ আলমের এলাকায় কি এ ধরনের কোনো উন্নয়ন হয়েছে? হয় নাই। মাহফুজ আলমের এলাকায় মানে এই ধরনের উন্নয়ন, আপনি খোঁজ নিয়েন, না আমি আপনি সেটা খোঁজ বলতে নিয়েন। চাইতেছি না, যে আমি এটা বুঝাতে চাচ্ছি, আপনি একটা জিনিস দ্বারা সবকিছু মানে সামগ্রিকভাবে যখন একটা জিনিস নিয়ে আসেন, তখন এমনি কিন্তু পিপল আমাদেরকে এই ধরনের মনে করে, যেমন আমাদের এলাকার মনে করে আমার বিএমডব্লিউ আছে, মার্সিডিজ আছে। তো এটা এক ধরনের, এটা কিন্তু সোশ্যাল ফেয়ারে বা বিভিন্ন জায়গায় এগুলো সম্মতি উৎপাদন করা হয়। অথচ যখন আমরা মানে এত কষ্ট করতেছি, যেমন আমি পার্সোনালি একটা টাকা দুর্নীতি করি নাই, তখন এগুলো আসলে শুনতে খারাপ লাগে। মানে আপনি যখন সামগ্রিকভাবে সবাইকে ঢুকিয়ে দিবেন, কিন্তু যেটা অন্যায্য আমি এটাকে অন্যায্যই বলবো। এটা কখনো আমি ন্যায্যতার প্রশ্ন আমি এটা বৈধতা, সেখান থেকে যদি দল থেকে এইভাবে হলো, তাহলে দলকে আপনি, তাহলে আমার তো জিজ্ঞেস করা উচিত যা কিছু হচ্ছে সবাইয়ের কেন আমরা কমেন্ট করি না। কিন্তু আমরা এটা বলি নাই যে যদি দুইটা এলাকায় বা বাংলাদেশের এক জায়গায় শুধু অয়েল ডিস্ট্রিবিউশন হয়, আমি এটাকে অন্যায্য মনে করি। এবং যদি দল এটাকে না মনে করে, আমি দল ছেড়ে চলে যাব, কিন্তু আমি এটাকে ন্যায্যতার প্রশ্ন দিব না। আপনি মনে করতেছেন যে দলেরও এটা বলা উচিত, এবং দল যদি এটা মনে না করে তাহলে আপনি দল ছেড়ে চলে যাবেন। যাই হোক, এটার ব্যাপারে আপনার খুবই বোল্ড একটা পজিশন আপনার এই ব্যাপারে, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর ফাহাম আব্দুল সালাম আপনার কাছে আসি, যে 31 দফা আন্দোলনের শরিক, মানে আপনাকে আগে একটা প্রশ্নের জায়গায় আমি ছিলাম, এখন নতুন প্রশ্নটা একসাথে করে রাখি। 31 দফা আন্দোলনে অনেক শরিক দলের নেতাই আমাদের অনুষ্ঠানে বা অন্য সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে এসে বলেছে যে 5 আগস্টের পর থেকে বিএনপি তাদের সেভাবে মূল্যায়ন করছে না। ডাকসু ভোটের ফলাফল থেকে একটা বিষয় স্পষ্ট, ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল যদি একা শিবিরকে মোকাবেলা না করে অন্য কিছু ছাত্র সংগঠনদের জোটবদ্ধ হয়ে প্যানেল দিত, তাহলে হয়তো ফলাফল তাদের অনুকূলে আসতে পারত। যাই হোক, এইটা অন্য কথা। বিএনপি অন্য শরিকদের যথেষ্ট মূল্যায়ন করছে না, আপনি এই বক্তব্যের সাথে আসলে একমত কিনা? It's too early to say, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার